সাগরসি, তুই এসব করবি আমরা কখনো ভাবতে পারি নাই। অবশেষে কিনা তোর আব্বুর বন্ধুর মেয়ের সাথে এরকম করলি তুই। আমরা বিশ্বাস করতে পারতেছি না তুই যে এরকম করতে পারবি। এতদিন খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, আজকে সব শোনার জন্য, তাই না? এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা, আর কোনোদিন এই বাড়িতে ফিরবি না, এই আমি বলে দিলাম। আব্বু, তোমরা বিশ্বাস করো, আমি সত্যি বলতেছি, প্রিয়াকে কিছু করি নাই। প্রিয়া নিজ ইচ্ছায় তার জামা কাপড় ছিঁড়ে ফেলেছে। আমি সত্যি বলতেছি। চুপ কর মিথ্যাবাদী, তোর মুখ দিয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি। অনেক শুনেছি এতক্ষণ। যা তুই বাড়ি থেকে বের হয়ে যা, আর যেন না দেখি তোকে। সাগর এই বাড়ি থেকে বের হয়ে গেলে আমার মেয়ের কি হবে? আমার মেয়ের এত বড় সর্বনাশ করেছে, আশেপাশের লোক যদি জানতে পারে তাহলে আমার মেয়ের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বন্ধু, আমি তোর পা ধরে মাপ চাইতেছি। তুই বা এই বাড়ির কেউ বাইরে গিয়ে সব কথা বলবে না, প্লিজ মাপ করে দে। আর প্রিয়া মা, তুমি সাগর কি মাপ করে দাও। আঙ্কেল, সাগর যে আমার এত বড় সর্বনাশ করেছে, একটা তো শাস্তি দেবেন তাকে। আমি না হয় মাফ করলাম, কিন্তু এই কলঙ্কের দাগ তো সারা জীবন লেগে থাকবে আমার। হ্যাঁ, সাগরকে তো শাস্তি দিবই, তার জন্যই তো সাগরকে এই বাড়ি থেকে বের করে দিতেছি। কিরে, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? এই বাড়ি থেকে বের হয়ে যা, আর কোনোদিন তোর এই মুখ আমাদেরকে দেখাবি না। তোকে আমি ত্যায্য পুত্র ঘোষণা করলাম। আব্বু, আমাকে একবার বিশ্বাস করো, আমি সত্যি কথা বলতেছি। আমি প্রিয়ার শরীরে একবারও হাত দেই নাই। আমি প্রিয়াকে আমার ছোট বোনের মতো দেখেছি। প্রিয়া, তুই মিথ্যা কথা বলতেছিস কেন? সত্যি কথা বল যে আমি তোর শরীরে একবারও হাত দেই নাই। সাগর, তুমি আমার মেয়েকে ধমক দিয়ে কথা বলতে পারো না। আমারই ভুল হয়েছে, কেন যে দুই বন্ধু একসাথে বাড়ি বানাতে গেলাম। আজকে যদি আলাদা আলাদা থাকতাম তাহলে এরকমটা হতো না আর কোনোদিন। আমি খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যাব। তোর কোথাও যাওয়ার দরকার নেই বন্ধু। আমি আমার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দিতেছি। এই বলে সাগরের আব্বু সাগরের সাথে কলার ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বাড়ির ভিতর থেকে। এদিকে সাগর অজয়ে কান্না করতেছে, কারণ সে কোনো অপরাধ করে নাই। যা করেছে সবই পিয়া করেছে। এদিকে সাগরের আব্বু সাগরকে বাইরে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিল। সাগর দরজার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে আর বলতেছে, আব্বু, আমি সত্যি কথা বলতেছি, আমি কিছু করি নাই। প্রিয়াকে প্লিজ আমার কথাটা বিশ্বাস করো। প্রিয়া, তুই আমাকে এত বড় মিথ্যা অপবাদ দিতে পারলি? এসব বলতেছে আর কান্না করতেছে। দেখতে দেখতে 2 ঘন্টা চলে গেল। সন্ধ্যা হয়ে এসেছে। সাগর এখনো তার বাড়ির সামনে বসে কান্না করতেছে, কিন্তু বাড়ির দরজা এখনো কেউ খুলতেছে না। এদিকে প্রিয়া তার রুমে এসে জামা কাপড় চেঞ্জ করে দরজাটা লাগিয়ে লুঙ্গি ডান্স দিতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, যাক, আমার পথের কাঁটা সরিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এই বাড়ির সকল সম্পত্তি আমার নামে লিখে নিতে হবে। আব্বু আম্মুকে তো উল্টাপাল্টা বুঝিয়ে ফেললাম, আর আঙ্কেল আন্টি তো আমাকে প্রচুর বিশ্বাস করে। এসব বলতেছে আর নাচতেছে। এদিকে সাগর ওইখানে আর না বসে থেকে চলে আসলো রাস্তায়। রাস্তার সাইড দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে। এমন সময় পিছন থেকে কে যেন ডেকে উঠলো সাগরকে। সাগর পিছনে তাকাতে দেখতে পেল তার বন্ধু হৃদয় ডাকতেছে সাগরকে। সাগর হৃদয়ের ডাকে সাড়া না দিয়ে হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ হৃদয় সাগরের সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, কিরে সাগর, তোর কি হয়েছে? আর তুই এত রাতে কোথায় যাইতেছিস? তোর চোখ মুখ এরকম লাল হয়ে আছে কেন? এমনি লাল হয়ে আছে রে, আর আমি কোথায় যাইতেছি তা নিজেও জানি না। বাড়ি থেকে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছে। আমার মনে হয় না ওই বাড়িতে আর কোনো দিন ঠাঁই হবে আমার। মানে এসব কি বলতেছিস? তোকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিবে কে আবার? পিয়াদের সাথে তো তোদের পরিবারের ভালো সম্পর্ক, তাহলে কে বাড়ি থেকে বের করে দিয়েছে? কে আর বের করে দিবে? ওই প্রিয়া আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে। আব্বু আম্মুকে যা বুঝিয়েছি আব্বু আম্মু তাই বুঝে ফেলেছে। এখন আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে। চল তো আমার সাথে তোদের বাসায়,
আমি পিয়া আপুকে জিজ্ঞেস করব কেন তোর সাথে এমনটা করলো, কি শত্রুতা ছিল তোর সাথে এমন। থাক, আর জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমি দেখি এখন কোথায় যাইতে পারি। ভালো লাগতেছে না রে কিছু। তোর কোথাও যাইতে হবে না, আমার সাথে চল আমাদের বাসায়। আজকে রাতে আমাদের বাসায় থাকবি, কালকে আমি তোকে তোদের বাসায় দিয়ে আসবো। না রে, আমি আর আমাদের বাসায় যাব না। যেখানে আমার কথার মূল্য নেই সেইখানে তো আমার থাকারও মূল্য নেই। আমি এই পাবনা ছেড়ে ঢাকা চলে যাব। হেই, পাগল হয়ে গেছিস তুই? ঢাকায় কে আছে তোর যে তোকে দেখাশোনা করবে? ঢাকায় তো কেউ নেই, আমারও তো পরিচিত কেউ নেই। আর তুই ওইখানে গিয়ে থাকবি কি করে? তোর অবস্থা কি হবে জানিস? জানি না রে কি হবে, আর আমার জন্য চিন্তা করে লাভ কি? মরে গেলে তো বেঁচে যাই। আচ্ছা, তুই বাসায় চলে যা, রাত হয়েছে অনেক। তোকে বলেছি আমার সাথে আসার জন্য, চল আমার সাথে আমাদের বাসায়, কালকে না হয় ঢাকায় যাবি। না রে, আমি আর এই অভিশপ্ত শহরে থাকতে চাই না। আমি এই অভিশপ্ত শহর থেকে অনেক দূরে চলে যেতে চাই। আড়ালে লুকিয়ে থাকতে চাই, যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না। দেখ সাগর, পাগলামি করিস না, পাগলামি করে একদম ভালো না। তোকে যেটা বলছি সেটা কর। আমার সাথে বলেছি যাওয়ার জন্য, সো আমার সাথে যাবি। আমি কালকে তোকে ঢাকার বাসায় উঠিয়ে দিব। চল আমার সাথে আমাদের বাসায় চল। দেখ হৃদয়, আমি কথা বাড়াতে চাই না। আমি যখন একবার বলে দিয়েছি আমি তোর সাথে যাব না, সো যাব না, তুই বাসায় চলে যা। এই বলে সাগর হাঁটা দিল। এদিকে হৃদয় চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতে পিয়া এসে দরজা খুলে দিল। পিয়াকে দেখে হৃদয় বলতে লাগলো, প্রিয়া আপু, আপনি সাগরকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন কেন? সাগর আপনার কি এমন ক্ষতি করেছিল যে আপনি সাগরকে বাড়ি থেকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছেন? দেখো হৃদয়, সাগরকে আমি মিথ্যা অপবাদ দিয়ে বের করি নাই। সাগর নিজ ইচ্ছায় আমার জামা কাপড় ছিঁড়ে আমার সাথে নোংরামি করার চেষ্টা করেছিল। তখন আমি চিৎকার করেছি, আর বাকিটা আঙ্কেল আন্টি আর আব্বু আম্মু দেখেছে। দেখো প্রিয়া আপু, সাগরকে আমি ছোটবেলা থেকেই চিনি। সে কোনোদিন এরকম খারাপ কাজ করতে পারে না। আপনি এটা মোটেও ঠিক কাজ করলেন না। একদিন না একদিন এটা সত্যি বের হবে, এই বলে দিলাম। সেই দিন আপনি সাগরকে খুঁজেও বেরাবেন তার কাছে মাপ চাওয়ার জন্য। আজকের মতো গেলাম আমি। এই বলে হৃদয় ওইখান থেকে চলে আসলো তাদের বাসায়। এদিকে সাগর হাঁটতে হাঁটতে চলে আসলো মেন রোডের রাস্তায়। এক পাশ দিয়ে হেঁটে যাইতেছে। এমন সময় পিছন থেকে একটি বাস এসে সাগরকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল। পরে আর সাগরের কি হয়েছে সে নিজেও জানে না। সাগরের জ্ঞান ফিরতেই দেখতে পেল সে হাসপাতালে বেডে শুয়ে আছে। আশেপাশে তাকাতে দেখতে পেল একজন নার্স দাঁড়িয়ে আছে। সাগরের জ্ঞান ফিরতে নার্স বলতে লাগলো, যাক, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া, আপনার জ্ঞান ফিরেছে। আজকে 5 দিন পর আপনি এখানে চুপচাপ শুয়ে থাকেন, কোথাও যাবেন না, কিন্তু আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। এই বলে নার্স চলে গেল ওইখান থেকে। এদিকে সাগর বেডে শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো, আমি 5 দিন ধরে এই হাসপাতালে শুয়ে আছি। আমার কি হয়েছিল আর আমাকে এখানে নিয়ে এসেছে কে? এসব কিছু ভাবতেছে সাগর। এমন সময় কেবিনের ভিতর প্রবেশ করলো ডাক্তার এবং আরো 2জন নার্স। সাগরকে চেক আপ করে ডাক্তার বলতে লাগলো, যাক, ভালোই আপনার জ্ঞান ফিরেছে। আমরা তো ভেবেছিলাম আপনার আর জ্ঞান ফিরবে না, আপনি মনে হয় কোমায় চলে যাবেন। ডাক্তার, আমাকে এখানে নিয়ে এসেছে কে আর আমার কি হয়েছিল? তোমাকে গত 5 দিন আগে রাত 3টার সময় একটা মেয়ে নিয়ে এসেছে এইখানে। তোমার মাথায় আঘাত পেয়েছিলে, মাথা থেকে অনেক রক্ত বের হয়ে গেছিল। পরে মেয়েটার ব্লাডের সাথে তোমার ব্লাড এক হয়েছে, তাই মেয়েটা 2 ব্যাগ রক্ত দিয়ে চলে গেছিল বাসায়। এরপর আর মেয়েটা হসপিটালে আসে নাই। তুমি তোমার আত্মীয় স্বজনের খবর দাও, হাসপাতালের বিল মিটিয়ে দিয়ে যাতে তোমাকে নিয়ে যায়। ডাক্তার, আমার তো পরিবার অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপন বলতে আর কেউ নেই। আর কত টাকা বিল হয়েছে আমাকে বলেন, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব কয়েকদিন কাজ করে। তুমি এত টাকা, তুমি এই ঢাকা শহরে কি কাজ করবে বলো তোমার এই অসুস্থ শরীর নিয়ে? আর চাইতে তুমি এক কাজ করতে পারো, আমি তোমাকে 1 মাসের জন্য একটা কাজের এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিই। ওইখানে কাজ করো এবং 1 মাসে যত টাকা বেতন পাবে ওই টাকাটা হসপিটালে দিয়ে দেবো। ঠিক আছে ডাক্তার, আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা
করে দেন, আমি সকল পাওনা টাকা পরিশোধ করে দিব। সাগর কথা বলতেছে এমন সময় কেবিনের ভিতর প্রবেশ করলো সেই মেয়েটা, যে মেয়েটা সাগরকে এই হাসপাতালে ভর্তি করিয়েছে। মেয়েটাকে দেখে ডাক্তার বলতে লাগলো, আরে আপনি চলে এসেছেন। আমরা তো ভেবেছিলাম আপনি আর কোনোদিন আসবেন না। উনাকে হসপিটালে রেখে গেছেন। উনার তো আত্মীয় স্বজন বলতে কেউ নেই। ডাক্তার, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো এর জন্য আসতে পারি নাই। আর আজকে কাজ কমপ্লিট হয়েছে, এর জন্য এসেছি। আর ওনার পরিবার নেই তো কি হয়েছে, আমি ওনার সকল টাকা পরিশোধ করতেছি। আপনারা চলে যান, আমি ওর সাথে কিছুক্ষণ কথা বলবো। ঠিক আছে, আপনি কথা বলেন। আর নার্স, আপনার জন্য কেবিনে চলে যান। এখন যেহেতু উনি সুস্থ আছে, উনাকে আর সেবা যত্ন করার প্রয়োজন নেই। উনি উনার নিজের খাবার এবং সকল জিনিস নিজে খেতে পারবে। এই বলে ডাক্তার আর নার্স চলে গেল ওইখান থেকে। এদিকে রুহি সাগরের পাশে একটা চেয়ার টেনে বসে পড়লো আর বলতে লাগলো, তোমার যেহেতু পরিবার নেই, তুমি রাত 2টার সময় ওই হাইওয়ে রোডে কি করছিলে? আর তোমার এই অবস্থা হয়েছিল কিভাবে? তুমি কি কোনো গাড়ির নিচে পড়েছিলে? আমি জানি না আমার কি হয়েছিল ওই দিন। আমার যতটুকু মনে আছে যে আমি রাস্তার এক সাইড দিয়ে হাঁটছিলাম, এমন সময় পিছন থেকে একটা গাড়ি এসে আমাকে মেরে দিয়ে চলে যায়। তারপর কি হয়েছে আমি নিজেও জানি না। ও আচ্ছা, তোমার তো পরিবার নেই, তুমি এখন কোথায় থাকবে? এই ঢাকার শহরে তো তোমার পরিচিত মনে হয় কেউ নেই। থাকলে তাদের নাম্বার দাও, আমি তাদের সাথে যোগাযোগ করে তোমাকে দিয়ে আসতেছি। এই ঢাকা শহরে আমার পরিচিত কেউ নেই। আপনি যদি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতেন, তাহলে আমি কাজ করে আপনার টাকা পরিশোধ করে দিতাম। টাকা পরিশোধ করবে এটা তো বড় বিষয় না, তোমার তো একটা থাকার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তুমি আমার সাথে আমাদের বাসায় চলো, আমার বাসায় না হয় থেকে যাবে। আপনার বাসায় আব্বু আম্মু নেই নাকি? ওরা কি বলবে আমাকে যদি নিয়ে যান? ওরা কিছুই বলবে না। আর বলবে কি করে? ওরা তো দুনিয়াতে বেঁচে নেই। আমি একটা রুম নিয়ে ভাড়া থাকি এই ঢাকা শহরে, আর একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেছি। আমার ওইখানের ম্যানেজারের সাথে কথা বলে তোমাকে চাকরিতে ঢুকিয়ে দেব। ঠিক আছে, তবে আশেপাশের মানুষ আপনাকে তো বাজে কথা বলবে আমি যদি আপনার সাথে থাকি। দেখো, এই ঢাকা শহরে বাজে কথা বলার লোক আছে অনেক, কিন্তু সাহায্য করার লোক কেউ নেই। আর বাজে কথা বললে বলুক, তাতে আবার কিছু যায় আসে না। আমি তোমাকে সাহায্য করতে পারলেই চলে। এই বলে রুহি সাগরকে নিয়ে চলে আসলো ওইখান থেকে। নিচে সকল টাকা পরিশোধ করে সাগরকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। বাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় বাড়িওয়ালা বলতে লাগলো, ব্যাপার রুহি, এই ছেলেটা কে? আগে তো তোমার সাথে কখনো দেখি নাই, আজকে হঠাৎ এই ছেলেটা কে এখানে নিয়ে এসেছো? আঙ্কেল, আসলে কিভাবে যে বলি, আমার তো আব্বু আম্মু নেই আর পরিচিত কেউ নেই। আর ওকে আমি ভালোবাসি। আজকে আমরা দুজন বিয়ে করেছি, তাই বাসায় নিয়ে এসেছি। সত্যি সত্যি বিয়ে করেছো? তাই তো নাকি নাকি মিথ্যা কথা বলছো আমাকে? মিথ্যা কথা বললে কিন্তু আমি পুলিশের কাছে তোমার নামে মামলা করতে বাধ্য হব। আঙ্কেল, আমি সত্যি বলতেছি। আর আপনি তো আমার বাবার বয়সে, আপনার সাথে এই মিথ্যা কথা বলে কি হবে আমার? সাগর, চলো ভেতরে যাই। এই বলে রুহি সাগরকে নিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। দরজাটা লাগিয়ে দিয়ে রুহি তার ব্যাগটা টেবিলের উপর রাখতে সাগর রুহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি আপনার বাড়িওয়ালাকে মিথ্যা কথা বললেন কেন? যেটা সত্যি সেটাই বলতে পারতেন। সত্যিটা বললে তো আপনাকে আর বাড়ির ভেতরে ঢুকতে দিত না, তাই মিথ্যা কথা বলতে হয়েছে। আর আপনি ফ্রেশ হয়ে আসেন, ওই যে ওইটা ওয়াশরুম। আপনার তো জামা কাপড় নেই, বিকেলের দিকে না হয় আপনাকে নিয়ে শপিং মলে যাব। আপনার জন্য কিছু শপিং করব আর আমার নিজের জন্য কিছু শপিং করব। সাগর শুধু মাথা নাড়লো, তারপর চলে আসলো ওয়াশরুমে। এইদিকে রুহি ফ্যানটা ছেড়ে দিয়ে সোফায় বসে পড়ল। চোখ দুইটা বন্ধ করে মনে মনে বলতে লাগলো, আমি কি এই ছেলেটাকে বাসায় এনে ভুল কাজ করেছি নাকি সঠিক কাজ করেছি? এই ছেলেটার সম্পর্কে আমি তো তেমন কিছুই জানি না। ছেলেটা বাজে নাকি ভালো এইসব কিছু তো আমি জানি না। ছেলেটা যদি রাতে আমার সাথে খারাপ কিছু করে তখন কি হবে? এই সব কিছু চোখ বন্ধ করে ভাবতেছে রুহি। এমন সময় সাগর রুহির সামনে এসে দাঁড়িয়ে রুহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি আমাকে বিশ্বাস করে এই বাড়িতে জায়গা দিয়েছেন, সো এতটুকু বিশ্বাস রাখতে পারেন আমার উপর, আমি আপনার কোনো ক্ষতি করব না।
আপনি হয়তো ভাবতেছেন রাতের বেলা আমি আপনার কোনো ক্ষতি করব। আসলে আমার আব্বু আম্মু এরকম শিখাই নাই যে একটা মেয়েকে একা পেয়েছিস, রাতের বেলা তাকে নিয়ে রং তামাশা করিস। সো আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর যদি এতই সন্দেহ করেন তাহলে আপনি না হয় আমাকে একটা রুমে বন্দি করে রেখে আপনি অন্য রুমে গিয়ে ঘুমিয়ে থাকবেন। সাগরের কথায় রুহি কিছুই বলল না। এদিকে রুহি সোফা থেকে উঠে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে এসে দুজন খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া করে বসে আছে এমন সময় রুহি সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো? তোমার কাছে কি কোনো সার্টিফিকেট আছে? যদি থাকে তাহলে আমাকে দিতে পারো, আমি আমার স্যারকে দিয়ে তোমাকে একটা ভালো চাকরি নিয়ে দিব। আমার কাছে তো সার্টিফিকেট নেই, কিন্তু সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বার এবং আমার সার্টিফিকেটের নাম্বার মনে আছে, কম্পিউটারের দোকান থেকে উঠানো যাবে। আচ্ছা তাহলে হবে, বিকেলে যখন শপিং করে বাসায় আসবো তখন না হয় তোমার এই সার্টিফিকেটটা তুলে নিয়ে আসবো। এখন তুমি একটা কাজ করো, ওই যে একটা রুম দেখতেছো, ওই রুমে গিয়ে শুয়ে একটু বিশ্রাম নাও, আর আমি এই রুমে বিশ্রাম নিতেছি। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ডাক দিবে, আর ভুলেও আমার অনুমতি ছাড়া দরজা খুলবে না, কারণ কে বা কারা চলে আসে তারা যদি তোমাকে দেখে বিভিন্ন প্রশ্ন করে তাহলে তুমি উত্তর দিতে পারবে না। যদি কলিং বেল দেয় তাহলে আমাকে ডাক দিবে। ঠিক আছে, কলিং বেল দিলে আমি আপনাকে ডাক দিব। এই বলে সাগর চলে গেল পাশের রুমে। ফ্যানটা চালু করে বিছানায় শুয়ে চোখটা বন্ধ করতে সাগরের চোখে ভেসে উঠল সেই কাহিনীগুলো যেগুলো প্রিয়া তার সাথে করেছিল। এসব ভাবতে ভাবতে সাগরের চোখের কোণে দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু কেউ দেখার মতো মানুষ নেই। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকেলে সাগর আর রুহি চলে আসলো মার্কেটে। সাগরের জন্য কিছু মার্কেট করলো এবং তার সার্টিফিকেট বের করে নিয়ে চলে আসলো রাতে বাসায়। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে এমন সময় রুহি সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা সাগর, তুমি কি আমাকে সত্যি কথা বলতেছো যে তোমার পরিবার বলতে কেউ নেই, নাকি তুমি আমাকে মিথ্যা কথা বলতেছো? আসলে সত্যি বলতে কি, আমার পরিবার বলতে সবাই আছে, তারা থেকেও আমার কাছে নেই, কারণ ওরা আমাকে ত্যায্য পুত্র ঘোষণা করেছে। মানে তোমার কথা বুঝলাম না, আমি একটু বুঝিয়ে বলবে তারা কেন তোমাকে ত্যায্যপুত্র ঘোষণা করেছে? তাহলে শুনেন আমার সাথে কি ঘটেছিল আর তারা কেন আমাকে ত্যায্য পুত্র ঘোষণা করেছে। সাগর সবকিছু খুলে বলল রুহিকে। বলতে বলতে সাগর কান্না করে দিল। সাগরের কান্না দেখে রুহি সাগরকে সান্ত্বনা দিতে বলতে লাগলো, তোমার আর কান্না করতে হবে না, এখন এক কাজ করো, তুমি যাও গিয়ে ঘুমাও, কালকে আমি সকালে রান্না করে খাবার টেবিলে রেখে যাব, তুমি খাবার খেয়ে নিও। আর যদি স্যার আমাকে বলে তোমাকে নিয়ে যাওয়ার জন্য তাহলে আমি এসে তোমাকে নিয়ে যাব, তুমি কিন্তু বাড়ির বাইরে বের হবে না। ঠিক আছে, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এই বলে সাগর চলে গেল তার রুমে। এদিকে রুহি তার রুমে এসে ফোনটা হাতে নিয়ে ফোন দিল তার বান্ধবীকে। সবকিছু খুলে বলল রুহি। ওই পাশ থেকে সবকিছু শোনার পর বলতে লাগলো, রুহি, তুই যেহেতু বলতেছিস ছেলেটা খুব ভালো, তাহলে ভালোই হবে, কারণ তুই কখনো কোনো খারাপ ছেলেকে বাসায় আনিস না, আমি জানি। কয়েকদিন দেখলে বুঝতে পারবি ছেলেটা ভালো নাকি খারাপ। হ্যাঁ, কয়েকদিন দেখবো, যদি ছেলেটা খারাপ হয় তাহলে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিব। এখন তাহলে ঘুমা, কালকে দেখা হচ্ছে অফিসে। এই বলে রুহি ফোনটা চার্জে রেখে ঘুমিয়ে দেশে বাড়ি জমালো। এদিকে সাগরের চোখে ঘুম নেই। একবার এই পাশ একবার ওই পাশ করতেছে। এরকম করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। চলুন দেখে আসি পিয়ার কি অবস্থা। এদিকে পিয়া তার বান্ধবীদের সাথে ফোনে কথা বলতেছে আর হাসাহাসি করতেছে। অন্যদিকে সাগরের আব্বু আম্মু বসে আছে তাদের রুমে চুপচাপ। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, দেখো, আমার ছেলেটা কিন্তু হয়তো নির্দোষ ছিল। তুমি তো জানো প্রিয়া কেমন মেয়ে। আমার ছেলেকে তুমি বিশ্বাস না করে তুমি ওই মেয়েকে বিশ্বাস করেছো। বিশ্বাস করব না তো কি করব বলো? সে একটা মেয়ে মানুষ, তাকে যদি ফুলের টোকাও দেয় তাহলে সে বলবে যে তাকে নির্যাতন করা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে বা চেষ্টা করেছে ধর্ষণ করার জন্য। তো এখানে আমি কি করব বলো? তাই বলে নিজের ছেলেকে ত্যায্যপুত্র করে বাড়ি থেকে বের করে দিবে? আজকে প্রায় 5 দিন হয়ে গেছে
ছেলেটা কোথায় আছে, কি করতেছে, খাওয়া দাওয়া করেছে নাকি আমরা কিছুই জানি না। ছেলেটাকে আবার বাড়ি ফিরিয়ে আনো, দরকার পড়লে আমরা অন্য বাড়িতে থাকবো, তবুও আমার ছেলেকে ফিরিয়ে আনো। এই পাবনাতে আমি কোথায় খুঁজবো সাগরকে? এত বড় একটা শহরে আমি সাগরকে খুঁজে পাবো নাকি? এখন যদি আমি মাইকিং করি তাহলে নিশ্চয়ই প্রিয়ার আব্বু বলবে যে তুই আবার তোর ছেলেকে ফিরিয়ে আনতে চাইতেছিস। এরকম একটা ঘটনা ঘটার পরেও সাগরের আম্মু কিছুই বলল না, চুপ হয়ে বসে রইল। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। এদিকে রুহি সকাল 6টায় ঘুম থেকে উঠে সাগরের রুমের সামনে এসে দরজাটা হালকাভাবে খুলে দেখতে লাগলো সাগর কি করে। সাগর এখনো ঘুমাচ্ছে দেখে রুহি রান্নাঘরে এসে রান্না করতে লাগলো। বেশ কিছুক্ষণ রান্না শেষ করে রুহি অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো বাড়ির বাইরে। এসে দেখে বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে। রুহিকে দেখে বাড়িওয়ালা বলতে লাগলো, রুহি, তোমার বর কোথায়? তাকে তো দেখছি না। আঙ্কেল, সাগর তো ঘুমাইতেছে কালকে থেকে, অফিসে যাবে তো, আর ওর শরীরটা তেমন বেশি ভালো না, এই জন্য আমি আর ডাক দেই নাই। ওহ আচ্ছা, তাহলে যাও তুমি। অফিসে সকাল 7:30 বেজে গেছে। রুহি এখান থেকে বিদায় নিয়ে চলে আসলো অফিসে। রুহি এইদিক সেদিক না দেখে সোজা চলে গেল তার কেবিনে। সকাল 10টা অবধি কাজ করে রুহি চলে আসলো তার বসের কেবিনে সামনে। তার বসকে উদ্দেশ্য করে রুহি বলতে লাগলো, স্যার, ভেতরে আসতে পারি আমি? আরে রুহি, হ্যাঁ ভেতরে আসো। কিছু বলবে নাকি তুমি? হ্যাঁ স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। আসলে আমার পরিচিত একটা ছেলে আছে তো, তার একটা চাকরির খুব প্রয়োজন। এই অফিসে তো কয়েকটা পদ খালি আছে, আপনি যদি তাকে একটা পদে ঢুকিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। রুহি, ছেলেটার পড়ালেখা কত দূর করেছে আমাকে সার্টিফিকেট এনে দাও, আমি দেখি। স্যার, এই নেন সার্টিফিকেট। ছেলেটা এখন আর পড়ালেখা করে না, গ্রাম থেকে শহরে এসেছে চাকরি করার জন্য। আপনি একটু দেখে আমাকে বলেন চাকরি দেওয়া যাবে কিনা। রুহির বস বেশ কিছুক্ষণ সার্টিফিকেটটা দেখে রুহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রুহি, কাল থেকে তুমি ওই ছেলেটাকে নিয়ে অফিসে জয়েন করবে। তোমার ডেস্কের পাশে যে ডেস্ক খালি আছে ওইটাতে বসিয়ে দিবে তাকে, আর যখন যা প্রয়োজন হবে তাকে বুঝিয়ে দিবে, কারণ সে যেহেতু নতুন কিছুই বুঝবে না। ঠিক আছে স্যার, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এ বলে রুহি তার বসকে ধন্যবাদ দিয়ে চলে গেল তার কেবিনে। এদিকে সাগর ঘুম থেকে উঠে দেখে সকাল 11টা বেজে গেছে। এটা দেখে সাগর ফ্রেশ হয়ে খাবার টেবিল থেকে খাবার খেয়ে বেলকনিতে এসে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাগর ড্রয়িং রুমে এসে টিভি চালিয়ে টিভি দেখতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা। রুহি দরজা খুলে বাড়ির ভিতর প্রবেশ করতে দেখতে পেল সাগর বসে বসে টিভি দেখতেছে। সাগরকে দেখে বলতে লাগলো, সাগর, খাওয়া দাওয়া করেছো নাকি দুপুরে? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি আমি। তার আগে বলেন, আমার চাকরি হয়েছে নাকি? হ্যাঁ, তোমার চাকরি হয়ে গেছে, কাল থেকে আমার সাথে জয়েন করবে অফিসে। আচ্ছা, তুমি বসে টিভি দেখো, আমি ফ্রেশ হয়ে আসতেছি, এরপর রান্না করব। ঠিক আছে, যান তাহলে, আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসেন, সারাদিন কাজ করেছেন। রুহি ফ্রেশ হয়ে চলে আসলো রান্নাঘরে। রান্না বসিয়ে দিয়ে সাগরের সাথে গল্প করতেছে। এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। দরজা খুলতেই দেখতে পেল বাড়িওয়ালার স্ত্রী দাঁড়িয়ে আছে। তাকে দেখে রুহি বলতে লাগলো, আন্টি, আপনি হঠাৎ আমার বাসায়? আগে তো কখনো আপনি আমাদের বাসায় আসেন নাই। তুমি নাকি নতুন বিয়ে করছো? তোমার আঙ্কেল বললো, তাই তোমাদেরকে দেখতে আসলাম। তোমার বর কোথায়? ওই তো সোফায় বসে টিভি দেখতেছে, আপনি ভেতরে এসে বসেন। হ্যাঁ, বসছি। এ বলে বাড়িওয়ালার স্ত্রী এসে সাগরের পাশে বসে পড়ল। বেশ কিছুক্ষণ সাগরকে প্রশ্ন করার পর সাগর সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিল। এদিকে রুহি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে সাগরের কথা। এমন সময় সাগর বলে উঠল, আপনার কাছে কি 10 থেকে 15,000 টাকা হবে? আসলে আমার একটা ফোন কিনা জরুরি, রাতে ঘুম না আসলে ফোন টিপতে পারবো। এখন তো আমার কাছে টাকা নেই, তবে আজকে যেহেতু 27 তারিখ আর 3 দিন পর আমাদের বেতন দেবে, তখন না হয় তোমাকে একটা ভালো দেখে ফোন কিনে দিব। ঠিক আছে, এখন চলেন খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যাই, রাত হয়েছে অনেক। এই বলে সাগর আর রুহি খাওয়া দাওয়া করে দুজনের রুমে চলে গেল। এদিকে রুহি বিছানায় শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে
তার বস ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রুহির বস বলতে লাগলো, রুহি, কালকে ছেলেটাকে নিয়ে তুমি ডাইরেক্ট আমাদের উত্তরা একটা অফিস আছে, ওই অফিসে চলে আসবে। তুমি যে অফিসে কাজ করো ওইখানে আপাতত লোক লাগবে না, উত্তরা লোক লাগবে আমাদের। স্যার, সাগরকে যদি আমার সাথে রাখতেন তাহলে খুব ভালো হতো। আপনি আমাদের অফিসে থেকে না হয় একজনকে ওই অফিসে পাঠিয়ে দেন, তাহলেই তো হবে। সাগর তো নতুন মানুষ, সে কিছু বুঝবে না। দেখো রুহি, সাগর নতুন বলেই আমি উত্তরা পাঠাতে বলেছি। ওইখানে পাঠালে যারা নতুন কাজ করে তাদের কাছ থেকে দেখে দেখে শিখতে পারবে। আর চিন্তা করো না, ওইখান থেকে আমাদের অফিসের গাড়ি নিয়মিত চলাচল করে। এই রোডে সাগরে না হয় প্রতিদিন চলে আসবে গাড়ি করে, কোনো টাকা লাগবে না। ঠিক আছে স্যার, আমি তাহলে কালকে সাগরকে নিয়ে উত্তরা চলে যাব। সাগরকে সকল কিছু দেখিয়ে দিয়ে আবার চলে আসব। ঠিক আছে, কালকে সকাল সকাল চলে আসবে। এখন তাহলে রাখি, আবার পরে কথা হবে। এই বলে রুহির বস ফোনটা কেটে দিল। এদিকে রুহি সাগরের কথা ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইক থেকে খাওয়া দাওয়া করে চলে আসলো উত্তরা অফিসে। সাগরকে সকল কিছু দেখিয়ে দিয়ে রুহি চলে আসলো তার অফিসে। বিকেল 5টা অবধি সাগর কাজ করে চলে আসলো বাসায়। এসে দেখে রুহি এখনো বাসায় আসে নাই। এটা দেখে সাগর দরজার সামনে দাঁড়িয়ে রইল। এমন সময় বাড়িওয়ালা সাগরকে ডাক দিয়ে বলতে লাগলো, এই ছেলে, এদিকে আসো তো তুমি। সাগর বাড়িওয়ালার কাছে যেতেই বাড়িওয়ালা সাগরকে বলতে লাগলো, তোমার নতুন সংসার কেমন কাটছে? আর রুহি কোথায়? সে এখন অফিসে থেকে আসে নাই? না, রুহির অফিস ছুটি দেয় 6:45-এ, আর আমাদেরকে 5টায় ছুটি দিয়ে দেয়। আর তো কিছু সময় বাকি আছে, চলে আসবে। আচ্ছা, রুহি আসতে থাকুক, ততক্ষণ না হয় আমরা গল্প করি। এইখানে বসো। একটা কথা, তোমার আব্বু আম্মু কিভাবে মারা গেল? আমার আব্বু আম্মু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আজ থেকে প্রায় 2 বছর আগে। এরপর থেকে আমি এইখানে ওইখানে বড় হয়েছি। এই প্রায় 1 বছর হয়েছে রুহির সাথে সম্পর্ক হয়েছে। পরে রুহি আমাকে বলতেছে যে বিয়ে করে ফেলি দুইজন, তাই আর কি দুজন বিয়ে করে ফেলেছি। একদম ঠিক কাজ করছো। এখন জেনারেশন খুব খারাপ, মানুষ কি থেকে কি হয়ে যায় এটা তা নিজেরাও জানে না। এই তো রুহি চলে এসেছে, যাও এখন। সাগর চলে আসলো রুহির কাছে। রুহি দরজা খুলে বাড়ির ভিতর ঢুকে পড়ল। দরজাটা লাগিয়ে দিয়ে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাড়িওয়ালা তোমাকে কি বলেছিল এতক্ষণ? আর তুমি অফিস থেকে কখন আসলে? আমি অফিস থেকে আরো 1 ঘন্টা আগে এসেছি। আমাদেরকে ছুটি দিয়েছে 5টার সময়। অফিসের গাড়ি দিয়ে চলে এসেছি। একদম ভালো কাজ করেছো। আর এই চাবিটা রাখো, এটা হচ্ছে বাসার চাবি। তুমি তো আগে আগে বাসায় চলে আসো, তো বাইরে না দাঁড়িয়ে থেকে বাড়ির ভেতরে এসে ফ্রেশ হয়ে যেটা থাকবে ওইটা খেয়ে নিবে। ঠিক আছে। এই বলে দুজনের রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর দুজন ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠল। রুহি গিয়ে দরজা খুলতেই দেখতে পেল অপরিচিত একজন ছেলে দাঁড়িয়ে আছে। রুহিকে দেখে বলতে লাগলো, আপু, আমরা একটা ফাউন্ডেশন থেকে এসেছি। একটা মেয়ের অপারেশন চলতেছে, ওর জন্য প্রায় 10 লক্ষ টাকা লাগবে। আপনি কি আমাদেরকে কিছু সাহায্য করতে পারবেন? আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি টাকা নিয়ে আসতেছি কিছু। আসলে মাস শেষের দিকে তো, এখন হাতে তেমন টাকা নেই। আপু, আপনি আপনার সাধ্যমতো আমাদের টাকা দিবেন, তাতেই চলবে। ঠিক আছে। রুহি তার রুম থেকে টাকা এনে দিল ছেলেটাকে। এদিকে সাগর বসে বসে সকল কিছু দেখতেছে রুহির কাণ্ড কারখানা। দুজন টিভি দেখতে দেখতে রাত 1টা বেজে গেল। এটা দেখে রুহি সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, আজকে অনেক রাত পর্যন্ত টিভি দেখে ফেলেছি, যাও গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, না হলে অফিসে আবার যেতে পারবে না। অফিসে দেরি করে গেলে স্যার আবার বকা দিবে। হ্যাঁ, যাইতেছি। তবে আপনাকে একটা প্রশ্ন করব, সঠিক উত্তর দিবেন তো? হ্যাঁ বলো, কি প্রশ্ন করবে? আপনার তো বয়স হয়েছে প্রায় 20, আপনি এখনো বিয়ে করতেছেন না কেন? আর আমাকে এই বাসায় রেখেছেন, আশেপাশের মানুষ তো ভাবতেছে আমরা বিয়ে করছি। হঠাৎ যদি তারা জানতে পারে আমরা বিয়ে করি নাই, তখন কি কাণ্ড হবে আপনি বুঝতে পারছেন? কি হবে কি হবে না
এইসব আমার দেখে লাভ নেই। সো আমি কারো কথায় কান দেই না। আমি আমার নিজের মতো চলি। আমি তোমাকে এনেছি, তোমার দেখাশোনা করব, পরে যা হবার হবে। সাগর আর কিছু বলল না, চুপচাপ চলে গেল তার রুমে। এদিকে প্রিয়া নাইট ক্লাবে তার বন্ধুদের সাথে পার্টি করতেছে। এমন সময় তার বেস্ট ফ্রেন্ড আদিত্য প্রিয়ার কাছে এসে বলতে লাগলো, কিরে প্রিয়া, তুই নাকি সাগরকে তার বাড়ি থেকে বের করে দিয়েছিস মিথ্যা অপবাদ দিয়ে? তুই এই কথা আজকে শুনতে পারলি? আমি তো তোকে বের করে দিয়েছি আজকে প্রায় 10-15 দিন হয়ে গেছে। এখন আস্তে আস্তে তাদের সকল জায়গা সম্পত্তি আমার নামে লিখে নেওয়ার চেষ্টা করতেছি। আর বলিস না, সে আমাকে কিছুই করে নাই, আর আমি তাকে এরকম একটা মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছি। এক কাজ কর, তুই আমাদের কলেজের ভিপি রায়হানের সাথে রিলেশনে যা। শালার প্রচুর টাকা আছে। তুই যেহেতু বিজনেসম্যানের মেয়ে, সে অনায়াসে তোর সাথে রিলেশনে যাবে। ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস তাহলে তো একবার যেতেই হয় তার সাথে রিলেশনে। তবে আমি তো শুনেছি সে অনেক মেয়ের সাথে কুকর্ম করেছে। পরে যদি আমার সাথেও এসব করতে চায় তখন কি করব? সমস্যা কি করে ফেলবি? না হয় প্রোটেকশন নিয়ে নিবি, তাহলেই কোনো সমস্যা হবে না। আরে তুই কি যা তা বলতেছিস? আমি এসব পারবো না। আমি সামান্য কিছু টাকার জন্য সাগরকে বের করে দিয়েছি বাড়ি থেকে, আর সে আমাকে ভোগ করতে চাইবে? এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। আরে তুই এত প্যারা নিচ্ছিস কেন? আমি তো আছি তোর পাশে। সাগরকে যেভাবে তার বাড়ি থেকে বের করে দিয়েছিস ওইভাবেই আমরা নতুন করে রায়হানকেও আমাদের ফাঁদে ফেলে তাকেও কলেজ থেকে বের করে দিব। তুই শুধু আমার কথা মতো চলাচল কর। দেখ আদিত্য, বেশি লোভ করা কিন্তু ভালো না। কখন কি হয়ে যায় এটা কিন্তু আমরা নিজেরাই জানি না। সো আমি এসব করতে পারবো না। আরে তুই আমাকে একবার বিশ্বাস কর। আমি যেভাবে বলি সেভাবেই তুই চালিয়ে যা, দেখবি আমরা সফল হব। ঠিক আছে, তুই যেভাবে বলবি আমি ওইভাবেই কাজ করব। তবে সে যদি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় আমি কিন্তু করব না। এটাই আমার লাস্ট কথা। ঠিক আছে, এখন চল, তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি। রাত প্রায় 3টা বেজে গেছে। আরে সমস্যা নেই, আমি আব্বুকে ফোন দিয়ে বলে দিয়েছি যে আমি ভাবিদের বাসায় আছি। সো ওরা চিন্তা করবে না। আমি সকাল হলেই চলে যাব বাসায়। আদিত্য আর প্রিয়া কথা বলতে লাগলো। এইদিকে সাগর তার রুমে এসে ঘুমিয়ে গেছে। সকাল 9টা। সাগর আর রুহি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অফিসের জন্য রওনা হয়ে গেল। দুজন দুই দিকে চলে গেল। দুপুরে সাগর বসে আছে তার কেবিনে। এমন সময় তার বস ডাকতে লাগলো সাগরকে। সাগর তার বসের কেবিনে যেতেই তার বস বলতে লাগলো, সাগর, রুহি কি তোমার পরিচিত নাকি? তুমি রুহিকে বিয়ে করেছো? স্যার, রুহি আপু আমার পরিচিত না, তবে এখন পরিচিত, কারণ উনি আমাকে আশ্রয় দিয়েছে, আমাকে সুস্থ করে তুলেছে এবং আমি হাসপাতালে 5 দিন ছিলাম। হাসপাতালের বিল দিয়েছে। আমি 2-1 মাস কাজ করে ওনার টাকা পরিশোধ করে চলে যাব ওইখান থেকে। তার মানে তুমি বলতেছো যে রুহি তোমার পরিচিত না বা আত্মীয় না? হ্যাঁ, রুহি আমার আত্মীয় না এবং পরিচিত না। আর কিছু জিজ্ঞেস করবেন নাকি স্যার? আমি তাহলে এখন আমার কেবিনে যাই। ঠিক আছে, যাও তাহলে তুমি তোমার কেবিনে। সাগর আর কিছু না বলে চলে গেল তার কেবিনে। বসে বসে কাজ করতে লাগলো। এদিকে সাগরের আব্বু আম্মু অফিসে বসে মিটিং করতেছে। এমন সময় ম্যানেজার বলতে লাগলো, স্যার, আপনার বন্ধুর মেয়ে পিয়া এসেছিল গতকালকে আপনার অফিসে। আপনার অফিস থেকে 15 লক্ষ টাকা নিয়ে গেছে। আপনি নাকি বলেছেন টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য। মানে কি বলতেছো এসব? আমার অফিস থেকে 15 লক্ষ টাকা নিয়ে গেছে আর তুমি আমাকে এখন বলতেছো? স্যার, সে তো আপনার বন্ধুর মেয়ে। আপনি নাকি বলেছেন টাকা নেওয়ার জন্য। এটার জন্যই তো আমি টাকা দিয়েছি, কারণ মাঝে মধ্যেই তো তাকে পাঠান টাকা নেওয়ার জন্য। তাই আর কোনো কিছু জিজ্ঞাসা করি নাই। এতগুলো টাকা দেওয়ার আগে আমাকে একবার ফোন দেওয়ার প্রয়োজন মনে করো নাই? আচ্ছা, আমি প্রিয়ার আব্বুর সাথে কথা বলতেছি।
এই বলে সাগরের আব্বু ফোন দিল প্রিয়ার আব্বুকে। 2-3 বার রিং হতেই ওপাশ থেকে প্রিয়ার আব্বু কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, কিরে, তুই হঠাৎ এই সময় ফোন দিলি আমাকে? হ্যাঁ, ফোন দিয়েছি একটা জরুরি কাজে। তোর মেয়ে আমার অফিস থেকে গতকালকে 15 লক্ষ টাকা নিয়ে গেছে। আমি আজকে জানতে পারছি, ম্যানেজার আমাকে বলেছে। কি বলিস তুই এসব? আমার মেয়ে 15 লক্ষ টাকা নিয়ে গেছে তোর অফিস থেকে? দাঁড়া, আমি প্রিয়াকে জিজ্ঞেস করতেছি সে কেন তোর অফিস থেকে এত টাকা নিয়েছে, আর ম্যানেজার তাকে এত টাকা দিয়েছে কেন? তোর মেয়ে নাকি আমার অফিসে এসে ম্যানেজারকে বলেছে যে আমি নাকি বলেছি তাকে 15 লক্ষ টাকা দেওয়ার জন্য। আচ্ছা, তুই বাসায় আয়, আমি বাসায় যাইতেছি, এরপর প্রিয়াকে জিজ্ঞাসা করব। এখন এসব কিছু নিয়ে গাটাগাটি করার দরকার নেই। ঠিক আছে, আমি আসতেছি। এই বলে সাগরের আপু অফিসে মিটিং শেষ করে চলে গেল সাগরের আম্মুকে নিয়ে বাসায়। কলিং বেল দিতেই প্রিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের আব্বু আম্মু বাড়ির ভিতরে ঢুকতেই দেখতে পেল প্রিয়া সোফায় বসে আছে। সাগরের আব্বু আম্মুকে দেখে প্রিয়ার আব্বু বলতে লাগলো, কিরে প্রিয়া, তুই নাকি গতকালকে তোর আঙ্কেলের অফিস থেকে 15 লক্ষ টাকা নিয়েছিস? তুই এত টাকা দিয়ে কি করছিস আমাকে বল। আপু, আমি কেন টাকা নিতে যাব ওনার অফিস থেকে? আমার যদি টাকার প্রয়োজন হতো তাহলে তো আমি তোমার কাছ থেকেই চাইতে পারতাম, আর না হয় আম্মুকে বলতে পারতাম। প্রিয়া, মিথ্যা কথা বলা ছেড়ে দাও। এই দেখো, সিসি ক্যামেরার ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে তুমি ম্যানেজারের কাছ থেকে 15 লক্ষ টাকা নিয়েছো। তোমার যদি টাকার এতই প্রয়োজন ছিল তাহলে তুমি বাসায় বলতে পারতে। তুমি কাউকে না বলে আমার অফিস থেকে হুট করে টাকা নিয়ে আসলে কেন? ঠাস, সত্যি কথা বলবি নাকি আরো দিব 2টা গালে? তাড়াতাড়ি বল, তুই টাকা নিয়ে কি করছিস? আমি টাকা নিয়ে কালকে নাইট ক্লাবে গিয়েছিলাম, একটা পার্টি দিয়েছি, এটার জন্যই আমি টাকা নিয়েছি। আমি যে এত বড় বিজনেসম্যান, কোনোদিন তো 1 লক্ষ টাকার উপরে পার্টি দেই নাই, আর তুই সেখানে কিনা 15 লক্ষ টাকা পার্টি দিছিস। আজ থেকে তোকে টাকা দেওয়া বন্ধ। প্রিয়ারাম্মু, তুমি যদি প্রিয়াকে টাকা দিয়েছো তাহলে আমি তোমাকে এবং তোমার মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। বন্ধু, আমি তোর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পাঠিয়ে দেব, চিন্তা করিস না। সাগরের আব্বু আম্মু চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে নিচে বসে আছে। এদিকে প্রিয়া তার রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে বসে রইল কিছুক্ষণ, আর মনে মনে বলতে লাগলো, ওই বুড়ো বুড়িকে তো আমি শেষ করে দেবো। আজকে রাতে খাবারের সাথে বিষ মিশিয়ে ওই দুটাকে মেরে ফেলবো। তোদের ছেলেকে তো বাড়ি থেকে তাড়া করিয়েছি, তোদেরকেও মেরে ফেলে না হয় পৃথিবী থেকে বের করে দেবো। এসব বলতেছে প্রিয়া। এমন সময় প্রিয়ার আম্মু রুমের ভিতর প্রবেশ করলো আর প্রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্রিয়া চল, খাবার খাবি? আমি খাবো না, তোমরা যাও, আর আমাকে ডাক দেবে না তোমরা। দেখ, আমার সাথে রাগারাগি করবি না, রাগারাগি করলে কিন্তু আমি তোর আব্বুকে বলবো যে তুই ইচ্ছে করে সাগরের সাথে এরকম করেছিলি আর তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি। তার মানে আম্মু, তুমি বলতে চাইছো যে আমি সকল কাজ ইচ্ছে করে করেছি সাগরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, তুই ইচ্ছে করে সকল কাজ করেছিস। কিছুদিন আগে তুই যখন তোর বান্ধবীকে এসব কথা বলেছিলি, আমি দরজার বাহির থেকে সবকিছু শুনে ফেলেছি। তুই এই কাজটা মোটেও ঠিক করিস নাই। একদিন তোকে খুব পস্তাতে হবে, মনে রাখিস। এ বলে প্রিয়ার আম্মু চলে গেল নিচে। রাতে সবাই খাওয়া দাওয়া করে নিল। দেখতে দেখতে কেটে গেল 3 মাস। এই 3 মাস সাগর আর রুহি একসাথে বাসায় ছিল। রাতে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে রুহি আর সাগর। এমন সময় রুহিকে উদ্দেশ্য করে সাগর বলতে লাগলো, রুহি, আমার মনে হয় আমি আলাদা বাসায় চলে গেলে তোমার খুব ভালো হবে। প্রতিদিন আমার জন্য রান্না করতে হয়, তোমার কষ্ট হয়ে যায়। আমি কি একবারও বলেছি যে আমার কষ্ট হয়েছে আর তুমি আলাদা বাসায় থাকবে কেন? এখানে তোমার সমস্যা হচ্ছে নাকি? না, এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না। আসলে আমরা তো বিয়ে করি নাই। অপরিচিত 2 জন আশেপাশের মানুষ তো জানে আমরা বিয়ে করেছি। হ্যাঁ, তারা যেহেতু জানে আমরা বিয়ে করেছি, তো জানুক, তাতে কি হয়েছে? তুমি আর আমি ঠিক থাকলেই চলে।
আর তুমি এই 3 মাসে যেহেতু আমার শরীর বা আমার কাপড় স্পর্শ করো নাই, তো আমি নির্দ্বিধায় তোমার উপর বিশ্বাস করতে পারি যে তুমি পরবর্তীতেও আমার কিছু করবে না। এত বিশ্বাস ভালো না রুহি। আমার আব্বু আম্মু একটা মেয়েকে বিশ্বাস করে আমাকে বিশ্বাস করলো না। থাক, এসব কথা মনে করলে কষ্ট লাগে আমার। এসব বলতেছে সাগর। এদিকে রুহি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো তার রুমে। সাগরকে কিছুই বলল না, কারণ সাগর বুঝতে পারছে রুহির মন খারাপ হয়ে গেছে। সাগর আর বিরক্ত করলো না রুহিকে। সাগর চলে আসলো তার রুমে। এদিকে রুহি বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছে, সাগর তো খুব ভালো ছেলে। আমি যদি সাগরকে বিয়ে করি তাহলে আমি সুখে থাকবো, কিন্তু সাগর কি আমাকে বিয়ে করবে? আমার মনে হয় না সাগর আমাকে বিয়ে করবে, কারণ আমি একটা এতিম মেয়ে, আমার কোনো কিছুই নেই। এসব ভাবতেছে শুয়ে শুয়ে রুহি। এমন সময় তার ফোনটা বেজে উঠল। সেই চিরচেনা নাম্বার। চলুন কে হতে পারে দেখে আসি। রুহি কলটা রিসিভ করতে ওপাশ থেকে একটা মহিলার কণ্ঠ ভেসে আসলো। রুহি, মা, কেমন আছিস তুই? অনেকদিন পর তোর সাথে কথা বললাম। প্লিজ তুই এভাবে চুপ করে না থেকে আমার সাথে একটু কথা বল। তোর সাথে বেশি কিছু বলবো না, শুধু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। কি বলবেন বলেন তাড়াতাড়ি, আমার সময় নেই, আমি ঘুমাবো, সকালে আবার অফিসে যেতে হবে। মা, রুহি, তুই কালকে আমার সাথে দেখা কর। তোর আব্বুর সকল জায়গা সম্পত্তি আমি তোর নামে লিখে দেব। এতদিন লোভ করে আমি কিছুই করতে পারি নাই, অথচ আজ দেখ আমার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে লোভ করার কারণেই। আপনি এক কাজ করেন, আমার সকল জায়গার সম্পত্তি বিক্রি করে আপনি আপনার 2টা কিডনি আবারও ফিরিয়ে আনেন। আমার টাকা পয়সার কোনো দরকার নেই। ছোটবেলায় তো আম্মু মারা গেছে, আম্মুর ভালোবাসা পাই নাই। আমার যখন 2 বছর তখন আপনাকে বিয়ে করে এনেছিল আব্বু। তখন ভেবেছিলাম আপনি আমাকে খুব আদর করবেন। কয়েক মাস আদর করার পর আপনার নির্যাতন, অবহেলা, কথায় কথায় আমাকে মারা খুব সহ্য করেছি, আর কখনো সহ্য করতে পারবো না। আমার এসবের প্রয়োজন নেই, এখন আমি খুব ভালো আছি। মারে, আমার প্রতি অভিমান করে এরকম করিস না। আমি নিজের ভুল বুঝতে পারছি, তার জন্যই তো তোর কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ তুই আবার ফিরে আয় আমাদের কাছে। তোর আব্বু খুবই অসুস্থ, তোর আব্বুকে অন্তত দেখে যা তুই। রুহি কিছুক্ষণ চুপ করে থাকলো। প্রায় 10 মিনিট পর রুহি বলতে লাগলো, ঠিক আছে, আমি আব্বুকে দেখতে যাব, কিন্তু একটা কথা, আমি আপনাদের জায়গা সম্পত্তির জন্য যাব না, জাস্ট আব্বুকে দেখে চলে আসব। এই বলে রুহি ফোনটা কেটে দিল। আপনারা ভাবতেছেন রুহির আব্বু এবং সৎমা আসলো কোথা থেকে? আস্তে আস্তে সবকিছুই জানতে পারবেন। রুহির সৎমা কোথা থেকে আসলো এবং তার আব্বু কোথা থেকে আসলো। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। সকাল 7টা। রুহি খাবার রেডি করে সাগরকে বলতে লাগলো, সাগর, আজকে আমি আর তুমি এক জায়গায় যাব, অফিস থেকে ছুটি নিয়েছি। হঠাৎ আপনি কোথায় যাওয়ার কথা বলতেছেন রুহি? গেলেই দেখতে পারবে, খাওয়া দাওয়া করে নিও, এরপর আমরা বের হব। এই বলে সাগর আর রুহি খাওয়া দাওয়া করে বের হয়ে গেল রুহিদের বাসার উদ্দেশ্যে। দীর্ঘ 2 ঘন্টা পর রুহি সাগরকে নিয়ে চলে আসলো তাদের বাসার সামনে। কলিং বেল দিতেই রুহির সৎমা এসে দরজা খুলে দিল। রুহিকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেমন আছিস? অনেকদিন পর তোকে দেখলাম। আমি কেমন আছি এটা না জানলেও চলবে, তার আগে বলেন আব্বু কোথায়? তোর আব্বু রুমে ঘুমাইতেছে, তুই যা, আমি তোর জন্য রান্না করেছি। আর এই ছেলেটা কে? এই ছেলেটা কে সেটা না হয় পরে বলবো, সাগর ভেতরে আসো। সাগর আর রুহি চলে গেল বাড়ির ভিতরে। বেশ কিছুক্ষণ পর রুহি তার আব্বুর রুমে প্রবেশ করতে দেখতে পেল তার আব্বু বিছানায় শুয়ে আছে। রুহি তার আব্বুর পাশে বসে মাথায় হাত দিতেই রুহির আব্বু চোখ খুলল। রুহিকে দেখে রুহির আব্বু জড়িয়ে ধরল আর বলতে লাগলো, মা, কেমন আছিস? অনেকদিন পর তোকে দেখলাম। এত শুকিয়ে গেছিস কেন? খাওয়া দাওয়া করিস না নাকি? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করি, আর তোমার এরকম অবস্থা হয়েছে কেন শরীরের? ঠিকমতো খাওয়া দাওয়া করো না নাকি? শুনলাম তুমি নাকি অসুস্থ। ওই একটু আর কি অসুস্থ। মা, তুই প্লিজ আমাদের কাছে ফিরে আয়। আমরা আর তোকে কোনোদিন অবহেলা করব না। প্লিজ তুই ফিরে আয় আমাদের কাছে। সরি আব্বু, আমি আর তোমাদের কাছে ফিরে আসতে পারবো না। তোমরা আমাকে ছোট থেকে অবহেলা করেছো, আমি আর চাই না তোমাদের কাছ থেকে অবহেলার পাত্র হতে। এখন আমি আমার নিজের রাস্তা খুঁজে নিয়েছি, আমার জীবন সঙ্গী পেয়েছি, তাকে নিয়ে সারা জীবন থাকতে চাই। মানে তুই বিয়ে করে ফেলেছিস? বিয়ে করি নাই, তবে এখন আপাতত একসাথে আছি, কয়েকদিন পর বিয়ে করব। ও আচ্ছা, ছেলেটার সাথে আমাকে দেখা করিয়ে দিবি না?
হ্যাঁ নিচে চলো, সে নিচে বসে আছে। এই বলে রুহি তার আব্বুকে নিয়ে চলে আসলো নিচে। সোফায় বসে আছে সবাই। এমন সময় সাগর রুহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রুহি, তুমি না বলেছিলে তোমার আব্বু আম্মু নেই, তাহলে ওরা কোথা থেকে আসলো? সাগর, ওরা আমার আব্বু আম্মু। তোমাকে যেমন মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর আমাকে ওরা দিনের পর দিন অবহেলা করে খাইয়ে না খাইয়ে নির্যাতন করেছিল। এরপরে আমি নিজেই এই বাড়ি থেকে চলে যাই, আর ওদের সাথে যোগাযোগ রাখি নাই। আজকে 4 বছর পর বাড়িতে আসলাম। ও আচ্ছা, আঙ্কেল ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রুহির আব্বু সাগরের সাথে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে দুপুর হয়ে আসলো। দুপুরে সবাই খাবার টেবিলে বসে আছে। এমন সময় রুহির আব্বু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি আঙ্কেল, বলেন, কি বলবেন? তোমরা দুইজন যেহেতু একসাথে থাকো, তোমরা দুইজন বিয়ে করে নাও। তোমাদের দুজনকে খুবই ভালো মানাবে। আঙ্কেল, এটা কিভাবে সম্ভব? আমি রুহিকে কিভাবে বিয়ে করব? আর বিয়ে করলে তো পরিবার লাগে, আমার তো সেই পরিবারটাও নেই। তোমার পরিবার নেই বলে কি হয়েছে? আমরা কি তোমার পরিবার না? তুমি যদি রাজি থাকো তাহলে আমি আজকে কাজী ডেকে তোমাদের বিয়ে করিয়ে দিব। আঙ্কেল, আর কিছুদিন যাক, এরপর না হয় চিন্তা ভাবনা করে বিয়ে করা যাবে। আপনি বুঝতে পারছেন, হঠাৎ এরকম কথা বলতেছেন, তাই আর কি নিজেকে আনইজি ফিল লাগছে। কিছুদিন যাক, এরপর আমি নিজেই বলবো আপনাদেরকে। ঠিক আছে, আমি আর তোমাকে জোর করলাম না। সবাই খাওয়া দাওয়া করে গল্প করতে লাগলো। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে এসেছে। রুহি তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আমি এখন বাসায় চলে যেতেছি, আবার কিছুদিন পর আসবো। আম্মু আব্বুর খেয়াল রাখবেন। চিন্তা করিস না মা, আমি তোর আব্বুর খুব ভালোভাবে খেয়াল রাখবো। চল, তোদেরকে কিছু দূর এগিয়ে দিয়ে আসি। আপনার আর হেঁটে যেতে হবে না, আমরা চলে যেতে পারবো রিক্সা নিয়ে। এ বলে সাগর আর রুহি বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসলো বাস কাউন্টারে। দুইটা ঢাকার টিকিট কেটে বাসে উঠে পড়লো। রুহি জানালার পাশে বসে আছে। এদিকে সাগর তার পাশে বসেছে। এমন সময় রুহি সাগরের একটা হাত জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রাখলো। সাগর এবার রুহির দিকে তাকে আবারও সামনের দিকে তাকালো। দীর্ঘ 2 ঘন্টা পর চলে আসলো ঢাকা। গাড়ি থেকে নেমে রুহি সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, আজকে তো বাসায় গিয়ে রান্না করতে পারবো না, চলো হোটেল থেকে বিরিয়ানি নিয়ে যাই। ঠিক আছে, চলো। দুজন হোটেল থেকে বিরিয়ানি নিয়ে চলে গেল বাড়িতে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 2টি বছর। সাগর রুহিকে বিয়ে করেছে প্রায় 4 মাস হয়েছে। সাগর আর রুহি কাজ করতেছে। এমন সময় তাদের বস দুজনকে ডাক দিল। সাগর আর রুহি অফিসের ভিতর চলে যেতে তাদের বস বলতে লাগলো, রুহি, তুমি নাকি সাগরকে বিয়ে করেছো, আমাদেরকে একবারও জানালে না? স্যার, বিয়ে তো করেছি আজকে 4 মাস হয়েছে, আর তেমন কাউকে জানানো হয় নাই। অফিসের কাউকেই জানাই নেই, শুধু আমার 2জন বান্ধবী আর আমার পরিবার জানে। ও আচ্ছা, তাই বলে তুমি আমাকে একবারও জানাতে পারতে। ভালো কাজ করেছো, বিয়ে করেছো। আগামী 1 সপ্তাহ অফিস বন্ধ থাকবে, তোমরা চাইলে কোথাও থেকে ঘুরে আসতে পারো। আমাকে বললো, আমি টিকিট কেটে দিব। আর তার কোনো দরকার নেই। আর আমরা এমনিতেও কোথাও বেশি ঘুরতে যাই না, সারাদিন তো অফিসে কাজ করি। এখন যেহেতু আপনি বলতেছেন যে 7 দিন বন্ধ থাকবে, সো একটা জায়গা থেকে ঘুরে আসলেই হবে। কি বলো রুহি? হ্যাঁ, একটা জায়গা থেকে না হয় আমরা ঘুরে আসবো স্যার। যদি জরুরি কোনো কথা না থাকে তাহলে আমরা যাই। কাজ পড়ে আছে অনেক, কাজগুলো শেষ করে ফেলি। ঠিক আছে, যাও তাহলে। সাগর আর রুহি আবারও তাদের কাজ শুরু করতে লাগলো। অনেক তো হলো, দুজনের গল্প শুনলেন। এখন প্রিয়ার কি হয়েছে আমরা দেখে আসি। প্রিয়া কলেজের ভিপি রায়হানের সাথে বসে আছে পার্কে। এমন সময় রায়হান বলতে লাগলো, প্রিয়া, আমরা তো আজকে রিলেশনে গেছি প্রায় 6 মাস হয়ে গেছে। চলো না আজকে একটু আদর করি। দেখো রায়হান, বিয়ের আগে আমি এসব কখনো কোনো কিছুই করতে পারবো না। তুমি আমাকে বিয়ে করো, তাহলে যা ইচ্ছা তাই করতে পারবে। তখন তো আর আমি তোমাকে বাধা দিব না। জান, প্লিজ, বিয়ের আগে একবার করি, এরপর তো আমি বিয়ে করবই তোমাকে। আমি কি বলেছি তোমাকে বিয়ে করব না? সেটা তো বলি নাই, কিন্তু আমি বিয়ের আগে এসব করতে পারবো না। তোমাকে আমি রিলেশনে যাওয়ার আগেই বলে দিয়েছি।
সো তুমি এখন জোরাজুরি করতেছো কেন? আচ্ছা, রুম ডেট না হয় না করলাম, তোমার সাথে তো লিপ কিস করতে পারবো, নাকি এটাও করতে দিবে না? হ্যাঁ, এটা করতে পারবি, এটার জন্য বাধা দেব না। ঠিক আছে, তাহলে লিপ কিস করি এখন তোমাকে। এ বলে রাহেন পার্কের বসে পিয়ার সাথে লিপ কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ লিপ কিস করার পর রাহেন পিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্রিয়া চলো এখন তাহলে বাসায় চলে যাই, সন্ধ্যা তো হয়ে এসেছে। আচ্ছা, তো আমি বাসায় যাই, কালকে সকালেই দেখা হবে। ঠিক আছে, বাসায় যাও। আর তোমাকে যেটা বলছিলাম সেটা আনতে পারবে তো? রায়হান, 50 লাখ টাকার ব্যাপার, এত টাকা আমি আনবো কি করে? আচ্ছা, আমি তবুও চেষ্টা করব। আমাকে 2-3টা দিন সময় দাও, আমি যেই করে হোক টাকা নিয়ে আসবো। ঠিক আছে প্রিয়া, যাও তাহলে এখন। পিয়া চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই পিয়ার আব্বু এসে দরজা খুলে দিল। পিয়াকে দেখে ঠাস ঠাস করে পিয়ার গালে 2টা চড় মেরে দিয়ে বলতে লাগলো, ছি 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 ছি, তুই যে আমাদের মেয়ে, এটা আমাদের ভাবতেই লজ্জা লাগতেছে। তুই কি করে পারলি সাগরের সাথে এরকমটা করতে? আমরা তো ভেবেছিলাম সাগর তোকে এরকম করেছিল, কিন্তু তুই যে এরকমটা করবি আমাদের কখনো জানা ছিল না। তাহলে তুমি আজকে জেনে গেছো আব্বু, আমি যে এরকম করেছি? শোনো তাহলে, আমি কেন এরকম করেছি। সাগরের আব্বু আম্মুর জায়গায় সম্পত্তির সকল বিজনেস, টাকা পয়সা সব আমার নামে লিখে নেব, এর জন্যই আমি এরকম করেছি। আর ঠাস, আমাদের কি জায়গা সম্পত্তি, বিজনেস, টাকা পয়সা কোনো দিক দিয়ে কম আছে নাকি? তুই সাগরের আব্বুর কাছ থেকে জায়গা সম্পত্তি লিখে নিবি? ছি প্রিয়া, ছি। সামান্য টাকার জায়গার সম্পত্তির জন্য তুমি আমার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলে 2 বছর আগে। আমার ছেলে এখন বেঁচে আছে নাকি মরে গেছে আমরা এসব কিছুই জানি না। আপনারা যেখানে নিজের ছেলের কথাই বিশ্বাস করেন নাই, অন্য একটা মেয়ের কথা বিশ্বাস করে ফেলেছেন। সো আপনাদের সাথে আর কি হওয়ার আশা করে আছেন বলেন? আমি তো মনে করি আপনাদের সাথে এটা অনেক যথেষ্ট হয়েছে। আবু, আর 50 লাখ টাকা লাগবে 2 দিনের ভেতরে। টাকা তোকে আমি খুব ভালোভাবে দেব, এই বাড়ি থেকে বের হয়ে যা বলতেছি। তার বাচ্চা, তোর জন্য আমি আমার বন্ধুর ছেলেকে অবিশ্বাস করেছি, তোর জন্য সাগরকে এই বাড়ি থেকে চলে যেতে হয়েছে। আমাকে টাকা দিয়ে দাও, আমি এই বাড়ি থেকে চলে যাব, আর কোনোদিন তোমাদের সামনেও আসবো না। ঠাস, তোকে কোনদিন টাকা তো দূরের কথা, এই বাড়ি থেকে একটা চালের দানাও নিয়ে যেতে দিব না। তুই বের হয়ে যা এই বাড়ি থেকে। দাঁড়িয়ে আছিস কেন? দারোয়ান চাচা, দারোয়ান চাচা, এই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দিন এক্ষুনি। পিয়া আব্বুর কথা শুনে দারোয়ান এসে পিয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে গেট লাগিয়ে দিল। এদিকে পিয়া তার ব্যাগ থেকে ফোনটা বের করে ফোন দিল রাহেনকে। বেশ কিছুক্ষণ পর রাহেন ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কি ব্যাপার প্রিয়া, তুমি এই সময় আমাকে ফোন দিয়েছো? টাকা জোগাড় হয়ে গেছে নাকি? রায়হান, টাকা জোগাড় হয় নাই, আব্বু আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। প্লিজ তুমি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাও। আমি তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব কিভাবে? আর তোমার মতো এরকম থার্ড ক্লাস মেয়েকে তুমি ভাবছো আমি বিয়ে করে আমাদের বাসায় নিয়ে যাব, যেখানে তুমি আমার আব্বুর বন্ধুর ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারছো? ওইখানে তুমি যে আমার বাসায় গিয়ে কি করবে সেটা বোঝার বাকি থাকবে না। তোমার সাথে ব্রেকআপ, আর এতদিন রিলেশন করেছি তোমার শরীর খাওয়ার জন্য, কিন্তু সেটা খেতে পারলাম না। ভালো থাকবে। রাহেনের কথা শুনে পিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। পিয়া রাস্তার ধারে বসে কান্না করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আমি এটা কি করলাম? সামান্য কিছু টাকার জন্য আমি সত্যিই তো একটা ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি। হে আল্লাহ, তুমি মনে হয় অভিশাপ দিয়েছো আমাকে, এটার জন্যই আজকে আমার সাথে এরকম হয়েছে। এসব বলতেছে আর কান্না করতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। ব্যাগ থেকে ফোনটা বের করে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আরোহী বলতে লাগলো, কি রে প্রিয়া, কেমন আছিস? শুনলাম তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তোর পাপের ফল পেয়েছিস তো? আমি তোকে একদিন বলেছিলাম যে এটার ফল তোকে হাড়ে হাড়ে ভোগ করতে হবে। এখন দেখ, আমও গেছে আর ছালাও গেছে, তুই কোনোটাই ধরে রাখতে পারলি না। হ্যাঁ রে আরোহী, আমি এখন বুঝতে পারছি এখন আমার যাওয়ার জায়গা নেই কোথাও। প্লিজ তুই আমাকে আজকে রাতটা তোর বাসায় থাকতে দিবি? সরি রে,
আমি তোর মতো একটা লোভী মেয়েকে আমার বাসায় কেন, আমার দারোয়ানের বাসায়ও থাকতে দিব না তোকে। ভালো থাকিস তুই। আর পারলে সাগরের খোঁজ খবর নিয়ে সাগরকে তার পরিবারের কাছে ফিরিয়ে দে। এতে যদি তুই ক্ষমা পেতে পারিস। আমি এখন সাগরকে কোথায় খুঁজে বেড়াবো? এই পাবনা শহরে তো খুঁজে পাবো না আমি একা। কিভাবে কি করব বুঝতেই পারছি না। তুই একটু আইডিয়া দে বান্ধবী। আমি আর কি আইডিয়া দিব বল? আমার কাছে কোনো আইডিয়াই নেই। তবে সোশ্যাল মিডিয়া থেকে কোনো না কোনো খোঁজ পেতে পারিস, তুই দেখতে পারিস। যদি পাস রাখতাম তাহলে এখন। প্রিয়া সোশ্যাল মিডিয়াতে সাগরের নাম দিয়ে সার্চ করতেই লাগলো। প্রায় 10 মিনিট সার্চ করার পর সাগরের আইডি পেয়ে গেল, যেটা এখনো অ্যাক্টিভ আছে। প্রিয়া মেসেজ দিল সাগরকে। এদিকে সাগরের ফোন রুহির হাতে। এমন সময় প্রিয়ার একটা মেসেজ আসলো। মেসেজটা দেখে রুহি সাগরকে বলতে লাগলো, সাগর এই দেখো, প্রিয়া নামের একটা আইডি থেকে মেসেজ দিয়েছে তোমাকে, নাকি সে চেনে? তুমি একটু রিপ্লাই দাও তো। আরে আমাকে চিনবে কি করে? আমি তো কোনো মেয়ের সাথে কথাই বলি না। সো এই মেয়েটা আমাকে চিনবে কি করে? তোমার পরিচিত হতেও পারে, তুমি একবার দেখো আইডিটা। সাগর তার হাতে ফোনটা নিয়ে আইডির ভিতর প্রবেশ করতে দেখতে পেল প্রিয়ার আইডি। এটা দেখে সাগর রুহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রুহি, এটা হচ্ছে আমার আব্বুর বন্ধুর মেয়ের আইডি। তোমাকে বলেছিলাম না একটা মেয়ে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে? এটাই হচ্ছে সেই মেয়ে। ও আচ্ছা, তো রিপ্লাই দাও, দেখো কি বলে। সাগর রিপ্লাই দিতেই ও পাশ থেকে একটা ভয়েস মেসেজ আসলো প্রায় 50 সেকেন্ডে। চলুন শুনে আসি কি বলেছে। হ্যালো সাগর ভাইয়া, প্লিজ তুমি আবার বাসায় ফিরে আয়। আমি আমি কোনোদিন তোর সাথে খারাপ ব্যবহার করব না। তুই প্লিজ বাসায় ফিরে আয়। আব্বু আম্মু সব জানতে পেরে গেছে সত্যিটা। এটার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার থাকার জায়গা নেই কোথাও। বান্ধবীদের বলেছি, ওরা আমাকে জায়গা দিতেছে না। প্লিজ তুই বাসায় ফিরে আয়। আমি তোর 2টা পা জড়িয়ে ধরে মাফ চাইবো। আমি তোকে কোনোদিন মাফ করব না। তুই আমার সাথে যে অন্যায় করেছিস এটার মাফ কোনোদিন করা যায় না। আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি, খুব ভালো আছি। তুই আর কোনোদিন আমাকে ফোন দিবি না আর মেসেজ দিবি না। আমি তোকে ব্লক করে দিতেছি। প্লিজ সাগর, আমি তোর 2টা পায়ে পড়েছি। তুই একবার শুধু বাসায় আয়। আমি তোর কাছে মাফ চেয়ে চলে যাব, তোদের কাছ থেকে অনেক দূরে। আঙ্কেল আন্টি খুব কষ্ট পাইতেছে তোকে না দেখে। তুই প্লিজ বাসায় চলে আয়। ওদের তো কোনো অপরাধ নেই, যা অপরাধ সব তো আমিই করেছি। আচ্ছা, আমার যেদিন মন চাইবে আমি সেদিন বাসায় যাব। আর আমাকে মেসেজ দিবি না, আমার বউ আছে। এই বলে সাগর প্রিয়াকে ব্লক করে দিল। সাগর রুহির পাশে বসে পড়তেই রুহি সাগরের কাঁধে মাথা রেখে বলতে লাগলো, সাগর, মেয়েটা তো অন্যায় করেছে। তোমার আব্বু আম্মু তো অন্যায় করে নাই। চলো আমরা তোমাদের বাসায় ফিরে যাই। যদি ওরা আমাদেরকে মেনে নেয় তাহলে মেনে নেবে, আর না মেনে নিলে আমরা আবার চলে আসবো এখানে। তুমি বলতেছো রুহি এসব? আমি যদি এখন আবার বাসায় ফিরে যাই তাহলে আমার নিজের লজ্জাই লাগবে। দেখো, মানুষের মাঝে কিন্তু ভুল বোঝাবুঝি হয়। আমাদের মাঝেও কিন্তু ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন দেখেছো আব্বু আম্মু আমাদেরকে না মেনে নিয়েছে। চলো আজকে আমরা রাতের ট্রেনে তোমাদের গ্রামে চলে যাই। আচ্ছা, তুমি যেহেতু বলতেছো তাহলে রাতের ট্রেনে আমরা চলে যাব গ্রামে। এই বলে সাগর আর রুহি ব্যাগ গুছিয়ে নিল। বেশ কিছুক্ষণ ব্যাগ গোছানোর পর দুজন শুয়ে আছে। দেখতে দেখতে সন্ধ্যা 7টা বেজে গেল। সন্ধ্যা 7টা সাগর আর রুহি চলে আসলো রেলওয়ে স্টেশনে। 2টা টিকিট কেটে ট্রেনে উঠে পড়লো। বেশ কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল। সাগর চুপচাপ বসে আছে। এমন সময় রুহি আবারও বলে উঠল, সাগর প্লিজ এইসব আগে চিন্তা বাদ দাও। আমরা বাসায় যেতেছি, দেখি যদি ওরা আমাদেরকে না মেনে নেয় তাহলে তো বলছি আমরা চলে আসব। আচ্ছা, তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে তো অনেক। এই বলে রুহি সাগরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে দেশে পাড়ি জমালো। ট্রেন তার আপন গতিতে চলাচল করতেছে। দীর্ঘ 5 ঘন্টা পর সাগর আর রুহি চলে আসলো তাদের গন্তব্যে। ট্রেন থেকে নেমে স্টেশনে বসে আছে, কারণ রাত এখন 2টা বাজে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফজরের আজান দিল। গাড়ির চলাচল স্বাভাবিক হতেই সাগর একটা রিক্সা নিয়ে রুহিকে সাথে করে রওনা দিল তাদের বাড়ির উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট পর সাগর আর রুহি চলে আসলো সাগরদের বাসার সামনে। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা ভাড়া দিয়ে সাগর আর রুহি দরজার সামনে এসে কলিং বেল দিল।
প্রায় 3-4 মিনিট পর সাগরের আম্মু এসে দরজা খুলল। সাগরকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, বাবা, আমাদেরকে মাফ করে দে। আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি। আমরা আর কোনোদিন তোকে কিচ্ছু বলবো না। ভিতরে আয় বাবা। আম্মু ভিতরে তো যাব, আগে ওর সাথে পরিচয় করিয়ে দেই। ওর নাম হচ্ছে রুহি। আমরা বিয়ে করেছি আজকে প্রায় 4-5 মাস হয়ে যাবে। রুহি সাগরের আম্মুর পা ধরে সালাম করলো। বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো বাড়ির ভিতরে। সোফায় বসে আছে। এমন সময় প্রিয়ার আব্বু আম্মু এবং সাগরের আব্বু আসলো। সবাইকে দেখে রুহি উঠে গিয়ে সবার পা ধরে সালাম করলো। সাগরকে দেখে তার আব্বু মাথা নিচু করে আছে, কি বলবে বুঝতে পারছে না, কারণ এখানে যে অপরাধটা ছিল প্রিয়ার। এমন সময় প্রিয়ার আব্বু এসে সাগরের পাশে বসে বলতে লাগলো, সাগর বাবা, আমার মেয়েটাকে মাফ করে দিও। আসলে আমি যদি সেদিন জানতাম এই সত্যি ঘটনাটা, তাহলে আমি কোনোদিন তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতাম না। আঙ্কেল, আপনাদের মাপ চাইতে হবে না, ভুল তো মাঝে মধ্যে হয়ে যায়। আর প্রিয়া কোথায়, তাকে ডাক দেন। প্রিয়াকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। সে আর কোনোদিন এই বাড়ির ভিতরে ঢুকতে পারবে না। এটা আপনি অনেক ভুল কাজ করেছেন আঙ্কেল। প্রিয়া তো বুঝতে পারে নাই যে এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে। আপনি প্রিয়াকে ফোন দিয়ে বাসায় আসতে বলেন, আর আমার কথা বলবেন যে আমি বাসায় এসেছি। ঠিক আছে বাবা, আমি ফোন দিয়ে বলতেছি। প্রিয়ার আব্বু ফোন দিয়ে দিল প্রিয়াকে আসার জন্য। এদিকে রুহি এবং সাগরের আম্মু রান্নাঘরে রান্না করতেছে। এমন সময় সাগরের আম্মু রুহিকে বলতে লাগলো, আচ্ছা রুহি, তুমি আমার ছেলেকে কোথায় পেয়েছিলে আর তার সাথে কিভাবে যোগাযোগ হয়েছিল? আসলে আম্মু, 2 বছর আগে যখন সাগরকে আপনারা বের করে দিয়েছিলেন, তখন সাগর মেন রোড দিয়ে হাঁটছিল। এমন সময় নাকি তার পেছন থেকে একটা বাস এসে ধাক্কা মেরে চলে যায়। তখন সাগরের মাথায় প্রচুর আঘাত পেয়েছিল। আমি সাগরকে রাস্তার একপাশে পেয়ে তাড়াতাড়ি করে ঢাকায় নিয়ে চিকিৎসা করাই। এরপর সাগরকে আমার সাথে রাখি। পরে আস্তে আস্তে দুজনকে ভালোবেসে ফেলেছি। ধন্যবাদ তোমাকে আমার ছেলেটাকে বাঁচানোর জন্য। আসলে আমরা ভেবেছিলাম আমার ছেলেটাকে কোনোদিন ফিরে পাবো না, কিন্তু আল্লাহর রহমতে আবারও ফিরে পেয়েছি আমরা। আম্মু, আল্লাহ কারো পাপের সাজা কাউকে দেয় না। সাগর যেহেতু পাপ করে নাই, সো তাকে আল্লাহ ছেড়ে দিয়েছে। এখন আপনারা যদি আমাদেরকে না মেনে নেন, তাহলে আমরা আবারও ঢাকায় চলে যাব। আমি তোমাদের দুজনকে মেনে নিয়েছি। তোমাদের দুজনের আর ঢাকায় যাওয়ার প্রয়োজন নেই। আমাদের অফিস আছে। সাগর না হয় এখন থেকে আমাদের অফিস দেখবে। সাগরের আম্মু আর রুহি রান্না করে ফেলো। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুর 2টা। সবাই খাবার টেবিলে বসে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠলো। রুহি গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পেল প্রিয়া দাঁড়িয়ে আছে। প্রিয়া বাড়ির ভিতরে ঢুকে সোজা চলে আসলো খাবার টেবিলে। সাগরের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, সাগর, প্লিজ তুই আমাকে মাফ করে দে। আমি আর কোনোদিন কারোর সাথে এরকম করব না। প্লিজ তুই আমাকে মাফ করে দে। ভাবি, সাগরকে বলেন আমাকে মাফ করে দেওয়ার জন্য। সাগর, প্রিয়া যেহেতু এত করে তোমাকে বলতেছে, সো তুমি প্রিয়াকে মাফ করে দাও। মানুষের তো ভুল হয়, তাই না? প্রিয়া না হয় ছোটখাটো একটা ভুল করে ফেলেছে। আচ্ছা যা, তোকে মাফ করে দিলাম। এখন খাবার টেবিলে এসে বস, সবার সাথে খাওয়া দাওয়া করবি। সাগর, সে আমাদের সাথে খাওয়া দাওয়া করতে পারবে না। তুই এখান থেকে চলে যা। তোকে খাইয়ে পরিয়ে অনেক বড় করেছি, তুই আমাদের মান সম্মানে কালি লাগিয়ে দিয়েছিস। আব্বু, আমাকে মাফ করে দাও। তোমরা এখন থেকে যা বলবে আমি তাই করব। আমি তোমাদের কথার অবাধ্য হব না এখন আর। আমার টাকা পয়সার কোনো দরকার নেই। তোমরা যা বলবে তাই করব। আঙ্কেল থাক, মাফ করে দেন। খাওয়া দাওয়া করেন। এরপর একটা ঘটক ডেকে প্রিয়ার জন্য একটা পাত্র দেখে প্রিয়াকে বিয়ে করিয়ে দেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে গল্প করতে লাগলো। গল্প করতে করতে কখন যে রাত 1টা বেজে গেছে সাগর টের পায় নাই। এমন সময় সাগরের আম্মু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, রুহিকে নিয়ে এখন রুমে যা, অনেক রাত হয়েছে। হ্যাঁ আম্মু, যাইতেছি। রুহি চলো আমরা এখন রুমে যাই। রুহি আর সাগর চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে সাগর রুহিকে কোলে তুলে নিল। এটা দেখে রুহি কিছুটা লজ্জা পেয়ে বলতে লাগলো, সাগর, কি করতেছো? এসব আমাকে নামাও নিচে। জান, আজকে তোমাকে নামাবো না আমার কোল থেকে। আজকে তোমাকে আদর করব সারা রাত, যাতে আমাদের খুব তাড়াতাড়ি একটা বেবি আসে। আমি তো চাইছিলাম আরো কিছুদিন পর বেবি নেওয়ার জন্য। তুমি যেহেতু বলতেছো এখন বেবি নিতে, তো এখনই নিয়ে নিব।
রুহির মুখে এমন কথা শুনে সাগর রুহির ঠোঁট জোড়া কামড়ে ধরল। বেশ কিছুক্ষণ পর সাগর রুহির ঠোঁট ছেড়ে দিয়ে রুহিকে খাটে শুইয়ে দিল। আস্তে আস্তে করে সাগর রুহির জামা কাপড় খুলে ফেলে দিল এক পাশে। রুহির শরীরে শুধু বিড়া, আর কোনো কিছু নেই। রুহি তার নিজের দিকে একবার তাকিয়ে লজ্জায় সাগরের বুকে মুখ লুকালো। এটা দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, আজকে তুমি এত লজ্জা পাচ্ছ কেন? আগে তো এত লজ্জা পেতে না। জানি না আজকে কেন যেন অনেক বেশি লজ্জা লাগতেছে। আর তুমি এসব বলতেছো কেন? তুমি তোমার কাজ করো, আমাকে তাড়াতাড়ি বেবি উপহার দাও। এই তো এখন শুরু করব। আজকে সারা রাত তোমাকে আদর করে বেবি এনে দেব। এই বলে সাগর রুহির গালে, কপালে, ঘাড়ি, পেটে, নাভিতে এবং বিভিন্ন জায়গায় লিপকিস করতেছে। এদিকে রুহি বারবার কেঁপে উঠতেছে। বেশ কিছুক্ষণ পর সাগর আর রুহি বাকিটা আপনারা বুঝে নেন, আমি আর বলতে পারবো না। আমার কেমন যেন শরম করতেছে। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।